গত কয়েক দশক ধরে নিজেদেরকে পৃথিবীর অন্যতম প্রযুক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইসরায়েল। মাত্র ৮০ লক্ষের চেয়ে সামান্য বেশি জনসংখ্যার এই দেশে অবিশ্বাস্যভাবে ৪,০০০-এরও বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে। সিসকো, পেপ্যাল, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, অ্যাপল কিংবা ইন্টেল হচ্ছে এমনই কিছু হাতে গোনা কোম্পানির নাম, যারা ইসরায়েলে নিজেদের নতুন পণ্য উৎপাদন ও গবেষণার কাজ করে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরা কিভাবে যুদ্ধবিদ্রোহকে পাশ কাটিয়ে বিশ্বে প্রযুক্তি বিপ্লব ঘটালো? কিভাবেই বা তারা প্রযুক্তি বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে এলো? কম্পাসের আজকের পর্বে আলোচনা করব সে সকল বিষয় নিয়েই। সাথেই থাকুন। ইসরায়েলে ৪,০০০-এরও বেশি টেক কোম্পানি রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম সারির সবচেয়ে বড় কোম্পানিগুলোর নাম। বিশ্বের সবচেয়ে প্রধান ৫০০টি টেক জায়ান্টের ৮০টিরই গবেষণা কেন্দ্র ও নব্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্র রয়েছে ইসরায়েলে। আদতে টেক স্টার্টআপের দিক থেকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ঠিক পরেই রয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নাম। এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থিত টেক কোম্পানিগুলোর শেয়ারের জন্য তৈরি ন্যাসড্যাক স্টক এক্সচেঞ্জের তালিকায় ইসরায়েল রয়েছে ৩ নম্বরে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর চীনই রয়েছে ইসরায়েলের উপরে। জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সের সম্মিলিত প্রযুক্তি কোম্পানির তালিকাও রয়েছে ইসরায়েলের পিছনে। কিছু উদাহরণ দেওয়া যাক। ঠিক এই মুহূর্তে পরবর্তী মডেলের আইফোনের হার্ডওয়্যারের বেশিরভাগই তৈরি হচ্ছে ইসরায়েলে। চীন হয়তো উৎপাদনের দিক দিয়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু নতুন প্রযুক্তি গবেষণা, আবিষ্কার আর তা বাস্তবে তৈরি করার দিক থেকে সবার উপরে রয়েছে ইসরায়েল। গুগলের নতুন প্রযুক্তিগুলোর অনেকগুলোই তৈরি করেছে এই ইসরায়েলিরা। ইন্টেল বিশ্বের সর্ববৃহৎ প্রসেসর তৈরিকারী প্রতিষ্ঠান। মাইক্রোচিপ নিয়ে গবেষণার জন্য ইসরায়েলের গবেষকদের মুখাপেক্ষী। ইসরায়েলের ইন্টেল কারখানায় কাজ করে ১১,০০০-এরও বেশি কর্মী, যেটি দেশের অন্যতম বড় প্রযুক্তি কারখানা। বিল গেটসের মাইক্রোসফটকেও ধরা হয় একটি আধা ইসরায়েলি কোম্পানি হিসেবে, অর্থাৎ আপনার কম্পিউটারে চালিত উইন্ডোজ সফটওয়্যারটি ডেভেলপ করতেও অবদান রয়েছে কোনো ইসরায়েলি প্রযুক্তিবিদের। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ইসরায়েলের আয়ের অন্যতম একটি বড় অংশই আসে এই প্রযুক্তি খাত থেকে। আইবিএম, পেপ্যাল, সিসকো, অ্যামাজন, ফেসবুক সহ বড় বড় কোম্পানিগুলোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার ফলে এবং প্রযুক্তি আমদানির ফলে যে অর্থ আয় হয় তা ইসরায়েলের জিডিপির ১২.৫%। তবে কিভাবে ইসরায়েল এই সক্ষমতা অর্জন করল? আসুন সেদিকে আলোকপাত করা যাক। ইয়জমা ৯০-এর দশককে ধরা হয় ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে খারাপ ১০টি বছর, বিশেষ করে অর্থনীতির দিক থেকে। প্রতি বছর প্রায় ১০০% মুদ্রাস্ফীতির কারণে অর্থব্যবস্থায় ধস নেমেছে। বাজেটের ঘাটতি আর ঋণের বোঝা তখন দেশের প্রতিটি কোণার মানুষের কপালে ভাঁজ ফেলেছে। মোদ্দা কথা, ইসরায়েলিদের খেয়ে পরে চলার জন্য পুরোটাই নির্ভর করতে হচ্ছে বিদেশিদের সাহায্যের উপর। দশকের শেষ দিকে ইসরায়েল চেষ্টা করছে এই বাজে অবস্থা থেকে উঠে আসার। ঠিক তখনই ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়ন থেকে হাজির হলো প্রায় ৮ লক্ষ ইহুদি। সংখ্যাটা বেশ কম মনে হলেও তৎকালীন সময়ে ইসরায়েলের নাজুক অবস্থাকে আরও শোচনীয় করে তুলতে এইটুকুই যথেষ্ট ছিল। এখন ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো একটি, কিভাবে এতগুলো বেকার মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা যায়। ইসরায়েলের হাতে একটাই উপায় ছিল, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানো। প্রথম দিকে ইসরায়েল সরকার চেষ্টা করল
উদ্যোক্তাদের নতুন ধরনের উদ্যোগ গ্রহণের জন্য। কিন্তু যে দেশে টাকাই নেই সেখানে কিভাবে নতুন উদ্যোক্তারা এগিয়ে আসবে? আর কেই বা ইসরায়েলের মতো হাঙ্গামাপূর্ণ দেশে তাদের মূল্যবান অর্থ বিনিয়োগ করবে? আর তখনই সরকার বুঝতে পারল যে একমাত্র আন্তর্জাতিক কোম্পানিগুলোর বিনিয়োগের মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ পাওয়া সম্ভব। আর সেখান থেকেই শুরু হলো ইয়জমা প্রোগ্রাম। হিব্রু ভাষায় ইয়জমা অর্থ হচ্ছে উদ্যোগ। এই পরিকল্পনার অধীনে ইসরায়েল সরকার $100 মিলিয়ন সমমূল্যের 10টি ফান্ড তৈরি করল। বহিরাগত কোম্পানির $12 মিলিয়ন বিনিয়োগের পিছনে ইসরায়েল সরকার $8 মিলিয়ন বিনিয়োগ করার মাধ্যমে কোম্পানির 40% মালিকানা দখলে রাখবে। যদি এখান থেকে লাভ হয় তাহলে বিদেশি প্রতিষ্ঠান সামান্য সুদ সহ সরকারের টাকা পরিশোধ করে সম্পূর্ণ কোম্পানির মালিক হয়ে যেতে পারবে। অর্থাৎ বিনিয়োগকারীদের জন্য পুরোটাই লাভ। অন্যদিকে আপাতদৃষ্টিতে ইসরায়েল সরকারের কোনো লাভ নেই মনে হলেও নতুন কোম্পানি আর কর্মসংস্থানের ফলে অর্জিত ট্যাক্স থেকেই সরকারের বিনিয়োগের খরচ উঠে যাবে। আন্তর্জাতিক কোম্পানিগুলো ইসরায়েলে বিনিয়োগ করা শুরু করলো। যে কোনো আইডিয়া বাস্তবায়নের জন্যই টাকা বরাদ্দ রয়েছে। প্রথম 8 বছরের মধ্যেই ফান্ডের সংখ্যা দাঁড়ালো 20 থেকে 513-তে গিয়ে। আর এরই ফলাফল ইসরায়েলকে এখন ধরা হয় উদ্যোক্তাদের রাজধানী হিসেবে। এবং পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি কোম্পানির প্রতিটি কর্মীর পিছনে প্রতি বছর $150 করে বিনিয়োগের পরিমাণ বাড়ছে। তুলনা করা হলে এটি স্পেনের একজন উদ্যোক্তার পিছনে বিনিয়োগের তুলনায় 40 গুণ বেশি। আর শুধু টাকাই নয়, টাকার সাথে সাথে যোগ হচ্ছে অভিজ্ঞতার পাহাড়ও। অভিবাসন নীতি। কোন দেশের জনসংখ্যা কি অভিবাসীদের উপর নির্ভরশীল? প্রশ্নটির উত্তর নিঃসন্দেহে হবে ইসরায়েল। ইসরায়েলে প্রতি 3 জনের মধ্যে 1 জন বিদেশে জন্মগ্রহণ করেছে এবং প্রতি 10 জনের 9 জনই অভিবাসী ও অভিবাসীদের সন্তান সন্ততি। আর এটি প্রমাণ করে কিভাবে স্বাধীনতার 70 বছরের মধ্যে একটি দেশের জনসংখ্যা 10 গুণ বেড়ে গেল। ইসরায়েলের সংবিধান অনুযায়ী প্রত্যেক ইহুদির ইসরায়েলে বাস করার অধিকার রয়েছে। আর এ নীতিকে কোনো ছোটখাটো জিনিস মনে করলে ভুল করা হবে। জরিপ অনুযায়ী যে দেশে অভিবাসীর সংখ্যা যত বেশি সে দেশ ঠিক ততটাই ধনী, কারণ অভিবাসীদের মধ্যে উদ্যোগ নেওয়ার প্রবণতা বেশি। তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা এই ইহুদিদের সম্মেলন নতুন নতুন আইডিয়া বের করতে বড় ভূমিকা পালন করেছে। শিক্ষা ব্যবস্থা। ইসরায়েলের এই বিরাট সাফল্যের মূল কারণ হচ্ছে এর শিক্ষা ব্যবস্থা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার 30 বছর আগেই ইহুদিরা জেরুজালেমে প্রতিষ্ঠা করে দ্য হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম। বর্তমানে কলেজ ডিগ্রি অর্জনের দিক থেকে ইসরায়েল রয়েছে একেবারে প্রথম সারিতে। আর অন্য দেশ থেকে ইসরায়েলকে যা আলাদা করেছে তা হলো এর বিশ্ববিদ্যালয়গুলো। ইসরায়েলের প্রতিটি বিশ্ববিদ্যালয় কাজ করে এক একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে। বিশ্ববিদ্যালয়ে পড়ার ফলে একজন শিক্ষার্থী যে শুধু শিক্ষাই গ্রহণ করে তাই নয়, বরং একই সাথে পেশাদার গবেষক হিসেবেও আত্মপ্রকাশ করে। এর ফলে ছাত্র অবস্থাতেই বের হয়ে আসে এক একজন উদ্যোক্তা। বিশ্ববিদ্যালয়গুলো থেকে এসব গবেষণা আর উদ্ভাবনের মাধ্যমেই ইসরায়েল নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তিধর দেশ হিসেবে। 80 দশকের বিধ্বস্ত অবস্থা থেকে ইসরায়েল তাদের জনসংখ্যা 2 গুণ বাড়িয়েছে, কর্মসংস্থান সৃষ্টি করেছে 4 গুণ, জিডিপির দিক থেকে ছাড়িয়ে গেছে স্পেন কিংবা ইতালির মতো উন্নত দেশকে। সর্বোপরি প্রযুক্তি বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে এসেছে তারা। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশের উন্নতি এক প্রকার অসম্ভব। ইসরায়েলকে মডেল হিসেবে ধরে অন্যান্য দেশও কি
প্রযুক্তিগত উন্নয়নের দিকে চোখ ফেলবে? আপনাদের কি মনে হয়?